তো এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচারের টাওয়ার কীরকম থাকে বা যে স্ট্রাকচারগুলো দিয়ে আমাদের লাইন নিয়ে যায় সেগুলো সম্বন্ধে জানলাম, কিছু বেসিক কনসেপ্ট অফ কন্ডাক্টর জানলাম, যে কন্ডাক্টর কত রকমের হয়, কীভাবে কাজ করে না করে, কোনটা স্ট্রেংথ বেশি, কোনটা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি, তা এগুলো আমরা এখন অবধি জানলাম। তো এবার হচ্ছে আমরা দেখব যে এই কন্ডাক্টরগুলো নিয়ে যেতে গেলে আমাদের কীরকম ফরমেশান থাকে। না, এই একটা যদি পোল থাকে, এরকম একটা যদি টাওয়ার থাকে, তো এই টাওয়ার আর এদিকে ধরো একটা টাওয়ার আছে, তো এই দুটো টাওয়ার, তো এই দুটো টাওয়ারের মাঝে কী হবো, তারটাকে এইভাবে আমি নিয়ে যাব। তো এইভাবে নিয়ে গেলে আমি যে টাওয়ার, এই যে টাওয়ারগুলো আছে, এই টাওয়ারে এইভাবে না নিয়ে আমরা তো বলতে পারি এরকম স্ট্রেট যদি নিয়ে যাই কী হবে, এরকম স্ট্রেট যদি নিয়ে যাই কী প্রবলেম দাঁড়াবে। প্রবলেম এটাই হবে যে প্রত্যেকটা ওয়্যারের একটা টেনসাইল ক্যাপাসিটি থাকে। তো যেমন একটু আগের ভিডিওতে যেটা আমরা দেখেছি যে ভেরিয়াস টাইপ অফ কন্ডাক্টর ছিল, উল্ফ ছিল, পান্থার ছিল, ডগ ছিল। তার মধ্যে যদি পান্থারই বলি, প্যান্থারের ক্ষেত্রে কী হয়, প্যান্থারের ক্ষেত্রে কী হয়, এই টেনসাইল ক্যাপাসিটিটা কত হয়, টির ভ্যালু কত হয়, অ্যাপ্রক্সিমেটলি 19 কিলো নিউটন, 90 কিলো নিউটন, 90 কিলো নিউটন। তো 90 কিলো নিউটনের যদি বেশি টেনশন আমি দিয়ে দিই, তাহলে কী হবে, এই তারটা ছিঁড়ে পড়বে, এই তারটা ছিঁড়ে পড়বে। তো এবার 90 কিলো নিউটন এই ফোর্সটা কার উপর ডিপেন্ড করবে, না আরেকটা জিনিস ডিপেন্ড করবে, এই তারটা নিজস্ব একটা ওয়েট আছে, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কী হচ্ছে, নিচের দিকে ঝুলে পড়ছে, বাট নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স ও দিকে কাজ করবে। যখনই তারটা টাঙাবো, তারটা নিজস্ব ফোর্সের জন্য এদিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে নিচের দিকে, জি, পৃথিবীর টান ওকে টানবে। তো ওই ফোর্সটার ভ্যালু যদি 90 কিলো নিউটনের বেশি হয়, তাহলে কী হবে, এই তারটা ছিঁড়ে যাবে। তো আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এখানে কতটা আমি নিচের দিকে স্যাগ করলে, এটাকে কী বলা হয়, স্যাগ বলা হয়। কী বলা হয়, এই যে স্ট্রেট না থেকে এই যে নিচে নেমে গেল, স্ট্রেট না থেকে যে নিচে যতটা নামালাম, এই ডিস্টেন্সটাকে কী বলা হয়, স্যাগ। স্যাগিং মানে নিচের দিকে কতটা ঝুলে পড়েছে। তো কতটা স্যাগ করলে আমার এই টেনশানটাকে আমার ম্যাচ করবে, ওর থেকে বেশি হবে না, ওর থেকে টেনশানটা কী হবে, কম থাকবে, যাতে তারটা ছিঁড়ে না পড়ে। তো সেক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর কাজ করে যে কতটা ডিস্টেন্সে আছে, কারণ ডিস্টেন্স যত বাড়বে তত এই মাঝের তারটার ওয়েট তত বাড়বে। তো আমরা তো এরকম করতে পারি না যে স্ট্রেট রাখার জন্য খুব কাছে কাছে টাওয়ার লাগিয়ে দাও, তাহলে কী হবে, টাওয়ারের যে খরচ সেটা অনেক বেড়ে যাবে। এই মাঝে আরও 2-3টা টাওয়ার বসাই, তো তার তো সেম থাকছে, টাওয়ার বাড়িয়ে কোনো লাভ নেই। তো তার থেকে আমরা কি করব, একটু স্যাগ করে দেবো বা একটু হালকা ঝুলিয়ে নিয়ে যাব, যাতে কী করে টেনশানটা কম হয়। তো এটা প্র্যাকটিক্যালি আরও কীভাবে বোঝা যায়, সিম্পল একটা দড়িকে যদি এভাবে আমি ধরি, টান টান করে রাখি, কাপড় শোকানো যে দড়িগুলো থাকে, তো যত টান টান করে হতো তত ছিঁড়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। খুব টান টান করে বেঁধে যদি ওর মধ্যে কাপড় চাপিয়ে দিই, ফট করে ছিঁড়ে যায়। কিন্তু একটু যদি লুজ রেখে চাপাই, জেনারেলি ছেড়ে না। সেই সেম কনসেপ্ট এখানে, যে এতে কি হচ্ছে, ওর আমার টেনশানটা কম থাকছে। তো নিজস্ব যে টেনশানটা সেটা কম করার জন্য আমাদের কী করতে হয়, একটু স্যাগ করতে হয়। সেটা কতটা স্যাগ করব, সেই ক্যালকুলেশনটা আমরা এবার করে দেখব। তো প্রথমে ধরে নিই যে দুটো টাওয়ারের যে দুটো মাথা একটু আগে যে আঁকছিলাম, এই যে এরকম একটা টাওয়ার, এরকম যদি একটা টাওয়ার থাকে, এই দুটো টাওয়ারের মাথাটা সেম হাইটে রয়েছে, মাথাটা সেম হাইটে রয়েছে। তো শুধু মাথার পয়েন্ট দুটো নিচ্ছি, ধরি একটা পয়েন্ট এ, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বি, এটা এ, এটা বি, দুটো সেম হাইটে সেম লেভেলে রয়েছে, মানে ফ্ল্যাট এরিয়া দিয়ে আমার দুটো টাওয়ার একই হাইটে রয়েছে। আবার একরকম হতে পারে, ডিফারেন্ট হাইটও হতে পারে, যে পাহাড়ি এলাকা কী হয়, একটা নিচে টাওয়ার একটা উঁচুতে টাওয়ার আছে, তো সেক্ষেত্রে স্যাগের প্যাটার্ন বা ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা হবে, সেটা আমরা একটু বাদে দেখছি। তো এটা করার পরে যদি আমি এর তারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এইভাবে স্যাগ হয়ে রয়েছে, এইভাবে রিপ্রেজেন্ট করলাম যে আমার তারটা এইভাবে স্যাগ হয়ে রয়েছে। তো এখানে কি হচ্ছে, এই যে লেন্থটা, এখান থেকে এই লেন্থটা, এটাকে আমরা ধরবো এল, যেটাকে আমরা কি বলি, স্প্যান বলি। এটা কি বলবো, স্প্যান। এই এলটা কি হচ্ছে, এলটা হচ্ছে স্প্যান, যে দুটো টাওয়ারের মাঝে ডিস্টেন্স কত, সেই এলটা হচ্ছে স্প্যান। আর টেনশানটা, টিটা কি ধরি, টেনশান। আর একটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ। মানে কি হচ্ছে, এখানে এই তারটা যে লম্বা, তার ইউনিট লেন্থ, মানে 1 মিটারের ভ্যালু ওয়েট কত, সেটা হচ্ছে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাকে লেন্থ দিয়ে গুণ করলে কী হবে, টোটাল ওয়েট আমরা পাবো। তো এখানে যদি ডাব্লিউ ভ্যালু আমি জানি, তাকে এল দিয়ে গুণ করি, তাহলে কী পাবো, টোটাল লেন্থ পেয়ে যাবো। তো এখানে অসুবিধা হওয়ার কিছু নেই। এবার
এর মিড পয়েন্টটা কোথায় আমার, মিড পয়েন্টটা হচ্ছে এখানে, তাহলে এইখানে কি হবে ম্যাক্স, এইটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, তাহলে এই লোয়েস্ট পয়েন্টের সাথে হায়েস্ট পয়েন্টের যে ডিফারেন্সটা, এই যে লোয়েস্ট পয়েন্ট আর এই যে হায়েস্ট পয়েন্ট, এই ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সটাই হচ্ছে আমার স্যাগ, যেটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার এসটা কি হচ্ছে, এস হচ্ছে স্যাগ, বোঝা গেছে। এবার এখানে যদি মিডিলে আমি ভাগ করে দিই এটাকে, তাহলে এই হাফটার ডিস্টেন্স কত হবে, L/2, আর এই হাফটার ডিস্টেন্স হবে L/2। তো দুটো L/2তে ভাগ করলাম, তাহলে এখানে যে টেনশনটা কাজ করছে সেই টেনশনটা কী হবে, এই পয়েন্টে ম্যাক্স যে এই পয়েন্টে যে টেনশনটা হবে সেটা কী হবে, এর টেনজেন্ট বরাবর হবে, টেনশনটা কী হবে, টেনজেন্সিয়াল ফোর্স হিসেবে কাজ করবে, টেনশনটা টেনজেন্সিয়ালি কাজ করবে, যেটাকে টি দিয়ে লিখছি আমি। তো এতক্ষণ না বোঝার মতো কিছু নেই। এই পয়েন্টটাকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই পয়েন্টটা কি দিয়ে, ও দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার মনে করা যায় মাঝামাঝি কোনো একটা জায়গায় পয়েন্ট, ধরা যাক এখানে একটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে কি আমার পি, এখানে ও, এখানে হচ্ছে পি। তো এবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কত না এক্স, এই ডিস্টেন্সটা কত না এক্স, মানে এক্স ডিস্টেন্সে মনে করি একটা পয়েন্ট আমি পি নিলাম বোঝার সুবিধাতে, এবং এটা ধরে নিচ্ছি যে এই ডিস্টেন্সটা এতটাই ছোট, এখানে যদি বেশি ছোট এঁকে দিই কী হবে আমার, তাহলে আমার এটা ছবিটা বোঝাতে অসুবিধা হবে, তো অনেকটা দূরে এঁকেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন অনেকগুলো ছোটো ছোটো জিনিস যোগ করে ইন্টিগ্রেট করলে একটা জিনিস হয়, তো সেরকম এখানে এত ছোটোই এই ডিস্টেন্সটা আমরা কল্পনা করছি যে যেখানে কি হচ্ছে না ও পি ইজ ইকুয়াল টু এক্স হবে, ও পি ইজ ইকুয়াল টু এক্স, এটা ধরে নিলাম ও পি ইজ ইকুয়াল টু এক্স। এখানে দেখে মনে হচ্ছে এক্সটা ছোটো, ও পিটা বড়ো হবে, এখান থেকে পুরো কার্ভ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এত ছোটোই আমরা ধরছি যে ওটা স্ট্রেট লাইনের সমান হয়, কারণ অনেকগুলো স্ট্রেট লাইন ছোটো ছোটো যোগ করলে কি হয় একটা কার্ভ পাওয়া যায়, তো একদম মিনিমাম যে ছোটো স্ট্রেট লাইনটা সেটাই ধরে নিচ্ছি আমরা ওপি, কিন্তু সেটা এখানে আঁকছি না এই কারণে যে বাকি ড্রয়িংটা করতে অসুবিধা হবে। তাহলে এই ওপির ডিস্টেন্স কত এক্স, তাহলে এই ওপির ওয়েট কত হবে না ওয়েট অফ ওপি, এই ওপি ডিস্টেন্সের ওয়েট কত হবে না ডাব্লিউ ইন্টু এক্স, কারণ ডিস্টেন্সটা এক্স আর এক ইউনিটের ভ্যালু কত ডাব্লিউ, তা ডাব্লিউ ইন্টু এক্স, তার সেটা কোথায় কাজ করবে না সেটাই সেন্টার থেকে এই নিচের দিকে কাজ করবে, তাহলে এই ওয়েটটা কত ডাব্লিউ এক্স, এই ওয়েটটা কত না ডাব্লিউ এক্স, বোঝা গেছে। তাহলে এই হাফ ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে x/2, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে না x/2, আর ধরে নিচ্ছি এই যে উপর দিকে যে হাইটটা রয়েছে এই হাইটটা এটা হচ্ছে কত ওয়াই, এটাকে ধরে নিচ্ছি আমরা ওয়াই, মানে হরাইজন্টাল ডিস্টেন্সটা এক্স আর ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ওয়াই, যে কতটা উপরে ওই পিটা রয়েছে, বোঝা গেছে। এবার ফ্রম ইকুয়েশন অফ মোমেন্টাম তার ইকুয়েশন অফ মোমেন্টাম থেকে এই পয়েন্টটা আমি কি বলতে পারি, এখানে কি বলতে পারি না যে ফোর্স, দুটো ফোর্স কাজ করছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে এক্স অ্যাক্সিসের ফোর্স কিন্তু ওয়াই থেকে ডিস্টেন্স, কারণ মোমেন্টাম কীভাবে হয়, তো এই একটা যে জিনিস ধরি একে ফোর্স দিয়ে যদি এখানে ঘোরাই যতটা মোমেন্টাম পাবো, মানে যতটা আমি এখানে যতটা মোমেন্টাম পাবো, তো এই একটা জিনিস যদি হলেন তা এখানে মাথায় ধরে ঘোরালে যতটা মোমেন্টাম পাবো, গোড়ায় ধরে ঘুরলে ততটা মোমেন্টাম পাবো না। যেমন দরজার ক্ষেত্রে কী হয়, একদম দরজার কবজির কাছে গিয়ে যদি ঠেলি তাহলে কী হবে সহজে দরজাটা লাগে না, দূরে ঘোরালে কী হয় দরজাটা সুন্দরভাবে লেগে যায়, কারণ ওতে মোমেন্টামটা বেশি পাওয়া যায়, এটা মেকানিক্যালের জিনিস বা এটা সবাই মাধ্যমিক লেভেলেও পড়ে থাকে এই জিনিসটা। তো সেক্ষেত্রে কী করি মোমেন্টাম কী করে বার করবো না, যখন আমি ফোর্সটা এদিকে কাজ করছি, কোন দিকে কাজ করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, এদিকে কোন ওয়াই অ্যাক্সিস, আর ডিস্টেন্স কোনটা নিচ্ছি এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স কিন্তু ওয়াই অ্যাক্সিসের ফোর্স, একই রকম যদি এদিকে কাজ করতে চাই তাহলে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স এক্স অ্যাক্সিসের ফোর্স, তাহলে একটা এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট একটা ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট গুণ করে আমরা কি মোমেন্টাম পাই। আর যে কোনো পয়েন্টের ব্যালেন্সের ক্ষেত্রে কি হয়, দুটো সাইডের মোমেন্টাম যখন সমান হয় ওখানে ব্যালেন্স থাকবে, যদি মোমেন্টাম বিগড়ে যায় ওটা সরে চলে যাবে, বোঝা গেছে কি বলছি। তো এখানে কি হয় টিটা কোন দিকে কাজ করছে, টিটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে টি ইন্টু ওর ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সটা কত না ওয়াই, এই যে উপরে হাইটটা টোটাল হাইটটা কত ওয়াই, ইজ ইকুয়াল টু কী হবে এখানে আমার এই পয়েন্টের কাজ করছি যেহেতু আমি, সেটা কী হবে না এখানে ফোর্স কত কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে ডাব্লিউ এক্স, আর এর এই ডিস্টেন্সটা কত আছে এখান থেকে না x/2,
এখানে হাফ ডিস্টেন্স, এখান থেকে জিনিসটা এভাবে ঘুরছে, মোমেন্টামটা ওখানে ব্যালেন্স হচ্ছে ডাব্লিউ এক্স পয়েন্টে। তো এটাকে সলভ করলে কি দাঁড়াবে না ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি, ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু টি। এবং এই ওয়াইয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে, এই ওয়াইয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম এস হতে পারে। তো ফর ম্যাক্সিমাম ওয়াই, ম্যাক্সিমাম ওয়াইয়ের জন্য কি হয় না এল কত হবে, এল ইকুয়াল সরি ম্যাক্সিমাম ওয়াই এক্স ইকুয়াল টু কত হবে না এল বাই টু। তো ম্যাক্সিমাম ওয়াইয়ের জন্য কি হচ্ছে এক্সের ভ্যালুটা, এই যে এক্সের যে ভ্যালুটা নিয়েছি এটা কোন দিকে, এই দিকে ডিস্টেন্সটা নিয়েছি, এই ডিস্টেন্সটা এটা বেড়ে বেড়ে কত দূর যেতে পারে না এল বাই টু অবধি, কারণ এটা এইটুকু নিয়েছে, এটা বেড়ে বেড়ে এখানে অবধি যেতে পারে, তো এল বাই টু যেতে পারে। তখন কী হবে এটা ওয়াইটা বেড়ে বেড়ে কত হবে এস হয়ে যাবে, বুঝতে পেরেছি। তো যখন ওয়াইটা এস হবে তখন এক্সটা কী হবে এল বাই টু হবে। তাহলে আমি এখানে ওয়াইয়ের জায়গায় যদি এস বসাই, এস ইকুয়াল টু কী হবে ডাব্লিউ এক্সের জায়গায় কী বসবে না এল বাই টু এর হোল স্কোয়ার বাই টু টি। তো এখান থেকে আমি লিখতে পারি এস ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট টি, ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। বুঝতে পেরেছি কি বলছি। তো এইভাবে আমরা কি করতে পারি একটা এখানকার স্যাগ বার করতে পারি। তো এখানে দেখে কি বুঝতে পারছি আমরা, যে এটা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, যে কতটা স্যাগ করাতে হবে আমাকে। এই স্যাগটা নিজে নিজে হবে না, কিন্তু আমি কতটা স্যাগ রাখবো তার ক্যালকুলেশন কিন্তু কিসের উপর ডিপেন্ড করছে, ডাব্লিউ মানে কোন ক্যাটাগরির আমি তার ইউজ করেছি, তার ওয়েট কত, পার ইউনিট ওয়েট কত, লেন্থ কতটা নিয়েছি, দুটো টাওয়ারের মধ্যে ডিস্টেন্স কত নিয়েছি সেটা ডিপেন্ড করছে। আর কিসের উপর ডিপেন্ড করছে না টেনশানের উপরে, যে ওর কতটা টেনশান সহ্য করতে পারে। যেমন প্যান্থার 90 কিলো নিউটন সহ্য করতে পারে, তো সেটা কোয়ালিটি অফ আমার ওয়্যার কন্ডাক্টরের উপরে ডিপেন্ড করবে নিচের টিটা। তো এখানে বুঝতে পারছি যে এই টাওয়ারের যে টপ দুটো পয়েন্ট নিয়েছি, বটন কোথায় আছে তার সাথে কোনো এই ইকুয়েশনের কোনো সম্পর্ক নেই। বটন কোথায় আছে তাহলে তার সাথে কোনো সম্পর্ক নেই। এখান থেকে আমার টাওয়ারটা এরকম হতে পারে, আবার এত বড়ও হতে পারে, কত বড় হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই, কোথায় আমি তার টাঙিয়েছি। বুঝতে পেরেছি। তো স্যাগ কার উপর ডিপেন্ড করে না, না স্যাগ ডাজন্ট ডিপেন্ড আপন the height of the tower। তো টাওয়ারের হাইটের উপরে স্যাগ ডিপেন্ড করে না। এইটা অনেক সময় পরীক্ষায় আসে, 4টা অপশান দেয়, তার মধ্যে কোনটার উপর ডিপেন্ড করে না, সেখানে লেন্থ থাকতে পারে বা স্প্যান থাকতে পারে, ওয়েট থাকতে পারে, টেনশন থাকতে পারে, আর কি থাকতে পারে না হাইট অফ টাওয়ার থাকতে পারে। তো সেখানে আমার অ্যান্সার কী হবে হাইট অফ টাওয়ার, যেটার উপরে আমাদের স্যাগ ডিপেন্ড করে না। কিন্তু একটু হলেও ডিপেন্ড করে, কীরকম ডিপেন্ড করে, যদি হাইটটা একদমই কম রাখে তাহলে কী হবে এই জায়গাটা কী হবে গ্রাউন্ডে টাচ করে যাবে, সেটাও আনসেফ। তো অ্যাজ পার আই রুল প্রত্যেকটা ভোল্টেজ লেভেলের জন্য কি হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে এটা যে টাওয়ার হয় এখানে যে মাটি হয় এখান থেকে এই যে হাইটটা এটাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ভালো করে যদি বলি তো এই যদি দুটো টাওয়ার হয় আমার, এটাতে মাটির উপরে থাকে, এই যে ঝুলালাম তারটাকে এইভাবে, তো এই মাটি থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন আছে আমাদের আইএস রুল অনুযায়ী। তো আমাদের এটা নজর রাখতে হবে যে টাওয়ারের হাইটটা কত করতে হবে না, যে স্যাগ হচ্ছে এটা তো হাইট ম্যাক্সিমাম হাইট, এখান থেকে এটা আমার হচ্ছে টাওয়ারের হাইট এইচ। তো এইচের ভ্যালুটা এতই হবে যে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওই যে ভোল্টেজের লাইন নিচ্ছি সেটা প্লাস স্যাগ যোগ করে ওইটুকু মিনিমাম হাইট আমার করতে হবে, তার থেকে বেশি করলেও আমার কোনো অসুবিধা নেই, শুধু খরচা বাড়বে আর কিছু নয়। বুঝতে পেরেছি কি বলছি। আর একটা যে জিনিস ডিপেন্ড করছে যেটার উপরে সেটা হচ্ছে টেম্পারেচার। কারণ কি যে এই যে স্যাগটা ক্যালকুলেশন করেছি এই স্যাগের সাথে টেম্পারেচার কি রিলেশন, টেম্পারেচার যদি বাড়ে তখন কি হবে তারটার মধ্যে টেনশানটা অটোমেটিক কম হয়ে যায়, টেনশানটা অটোমেটিক কম হয়ে যায়, এই টেনশানটা কী হবে কমে যাবে। তো টেনশান কমে যাওয়া মানে কি বুঝতে পারছি আমার স্যাগ বেড়ে যাবে, মানে কি তারটা নিচের দিকে ঝুলে যাবে। তো এত কঠিন করে ভাবার দরকার নেই, সবাই জানে গরম হয়ে গেলে তার কি নিচের দিকে ঝুলে পড়ে। তো এখান থেকে বলতে পারি যে টেম্পারেচার বাড়লে, এখানে হয়তো এটার মধ্যে ফ্যাক্টরটা নেওয়া নেই ডাইরেক্টলি যে টেম্পারেচার বলে কোনো এখানে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় টেম্পারেচারটা অপশান দেয় যে এটার উপর ডিপেন্ড করে কি করে না। তো অনেকে এটা ভুল করে, কারণ কি টেম্পারেচার যদি বাড়ে টেনশানটা চেঞ্জ হয়ে যাবে, ডাব্লিউ আর এল স্কোয়ার এর মধ্যে এল এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, কিন্তু টেনশান চেঞ্জ হয়ে যাওয়ার জন্য স্যাগটা আমার চেঞ্জ হবে। তো টেম্পারেচার বাড়লে স্যাগ কী হবে বাড়বে, টেম্পারেচার কমলে স্যাগ কমবে। তো কোনো জায়গায় যদি
ক্যালকুলেশন করতে হয় এই টির ভ্যালুটা কোথায় নিতে হবে, ওখানকার যে মিনিমাম টেম্পারেচার হয় ঠান্ডার দিনে মিনিমাম কোথায় নামতে পারে, 0 ডিগ্রি নামবে না, ওখানে 5 ডিগ্রি নামবে না 10 ডিগ্রি নামবে, সেটা কনসিডার করে আমাদের স্যাক ডিজাইন করতে হবে। নাহলে কী হবে, আমি গরমকালে টেম্পারেচারের সময় টেম্পারেচার ওটা ধরে যদি টেনশান নিই এবং তার সাথে স্যাক ক্যালকুলেশন করি, তখন কী হবে, যখন ঠান্ডার দিন আসবে ওইখানে যে 0 ডিগ্রি টেম্পারেচার বা 1 ডিগ্রি বা টেন্স টু 0 ডিগ্রি বা 0 ডিগ্রি নিচেও যদি টেম্পারেচার চলে যায়, তখন এত বেশি টেনশন, এই টেনশানের প্রবলেম টেনশান এসে যাবে যে ওতে কী হবে, আমার তারটা ছিঁড়ে যাওয়ার প্রবাবিলিটি থাকবে বা ওতে অনেক রকম প্রবলেম হতে পারে বা পোলের উপরে অনেক বেশি টেনশান পড়বে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের স্যাক ক্যালকুলেশন করতে হয়। তো আগে যেটা আমরা করলাম ওটাতে কী হয়েছে, ধরে নিয়েছি আমরা কি দুটো পোলের যে দুটো মাথা যেখান থেকে তারটা স্টার্ট হচ্ছে সে দুটো কী সেম হাইটে রয়েছে। এবার পাহাড়ি জায়গার ক্ষেত্রে কি তো সেম হাইট থাকবে না, কোনোটা উপরে থাকবে কোনোটা নিচে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার স্যাকের ক্যালকুলেশন কীভাবে হবে না, ধরি একটা পয়েন্ট এখানে আমার রয়েছে এ, একটা পয়েন্ট এখানে রয়েছে বি, তাহলে একটা উঁচুতে একটা নিচে সেম লেভেলে নেই। তো এই ক্ষেত্রে তারটা কীরকমভাবে যাবে, আমার এইভাবে আমার তারটা ফরমেশন হবে। এবার এটাকে যদি আমি স্যাক এর মধ্যে দেখাই, তো মিনিমাম পয়েন্ট কোথায় দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি আমি x1, আর এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি x2, x1 আর x2। আর স্যাগের ক্ষেত্রে কি হচ্ছে না, এই লেভেল, এটা যে লেভেলটা এর যে লেভেলে রয়েছে, আর এই লেভেল থেকে আমার নিচের লেভেল, এটাকে কি ধরছি আমি S1। কিন্তু প্রথমে স্যাগ কার রেসপেক্টে, স্যাগ কারণ স্যাগটা তো কারোর রেসপেক্টে মাপতে হবে, কোনোটা উপরে পয়েন্ট, আগে কি ছিল দুটো সেম পয়েন্টে ছিল, তো সেখান থেকে সমান জায়গা থেকে মাপছিলাম। কিন্তু এখানে এর আলাদা বির আলাদা, তো S1 আবার বির জন্য S2 আলাদা করে দেখতে হবে। বির জন্য কত হবে, এটা এই পয়েন্ট থেকে এই উপরের পয়েন্ট, এইটা কি দাঁড়াবে, এটা হচ্ছে আমার S2। তাহলে S1 আর S2 আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি। আর সেন্টার পয়েন্ট থেকে একটা সাইডের যে তারটা থাকছে সেটাকে x1 ধরছি, অন্য সাইডেরটাকে আমরা x2 ধরছি। তো এইরকম যখন সাইডে আমি ধরছিলাম আগের এক্সাম্পলটাতে, তখন আমাদের x এর ভ্যালু কত বেরিয়েছিল না, x ইকুয়াল টু বেরিয়েছিল, তো বলবো একটু আগে যদি কেউ মানে মনে রাখতে না পারে, একটু ভিডিওটা এগিয়ে নিয়ে গিয়ে ওই যে জায়গাটা আমরা দেখে। তো একটু আগে আমরা যেটা সলভ করছিলাম সেখানে আমরা একটা ইকুয়েশন এইভাবে বের করেছিলাম, যেটা হচ্ছে কি y ইজ ইকুয়াল টু wx² / 2t। সেই এক্সটা কি এই দিকের ডিস্টেন্সটা থাকছিল, ছোটো যে ডিস্টেন্সটা নিয়েছিলাম, যে এখানে ও নিয়েছিলাম, এখানে কি নিয়েছিলাম পি নিয়েছিলাম, এই ডিস্টেন্সটাকে কী ধরেছিলাম এক্স ধরেছিলাম। বুঝতে পেরেছি কি বলছি? তো এখানে সেইভাবে যদি একইভাবে আমি এখানে রিপ্রেজেন্ট করি, তাহলে ওয়াইয়ের জায়গায় কী আসবে, একটা S1 হবে, একটা S2 হবে। তাহলে S1 ইজ ইকুয়াল টু কত হবে, S1 মানে হচ্ছে এদিকেটার জন্য এক্সের জন্য না wx1² / 2t, আর S2 ইকুয়াল টু কত হবে না wx2² / 2t। বোঝাতে পেরেছি? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এস সবচেয়ে বড় কোনটা, S2, তাহলে S2 মাইনাস S1, এটার ভ্যালু কত, S2 মাইনাস S1টাকে আমরা কী রিপ্রেজেন্ট করি না হাইট। হাইট বলতে এখানে এইচ কাকে দিয়ে রিপ্রেজেন্ট করবো না, এই দুটোর মধ্যে হাইটের কি ডিফারেন্স রয়েছে, কতটা উঁচু নিচুতে রয়েছে, সেটা কোনটা না এটা, আর এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি, যে হাইট ডিফারেন্স, কতটা হাইটের ডিফারেন্সে দুটো রয়েছে এ আর বি, কতটা উঁচু নিচুতে রয়েছে, সেটা হচ্ছে S2 মাইনাস S1, সেটা হচ্ছে এইচ। এটা ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে না এই দুটোর বিয়োগফল না wx2² / 2t মাইনাস wx1² / 2t। এখানে কমন নিলে w/2t কমন যাবে, x2² মাইনাস x1²। তাহলে এবার আমি কি লিখতে পারি এখান থেকে, যে x2² আর x1² আছে, তাহলে এটা লিখতে পারি w/2t x2 মাইনাস x1 ইন্টু x2 প্লাস x1, x2 মাইনাস x1 ইন্টু x2 মাইনাস x1। এবার আমরা কি জানি, আরেকটা জিনিস কি জানি আমরা না x2 প্লাস x1 মানে কোনটা, এই টুটা, এটা এই দুটো যোগ করলে এই ডিস্টেন্সটাকে আমি কী দিয়ে কী বলবো, এটাকে বলবো লেন্থ, টোটাল লেন্থ এল, যেটা আমরা আগে বলেছি এ থেকে বি ডিস্টেন্সটাকে আমরা এল বলছি। তাহলে x2 প্লাস x1 এটা ইজ ইকুয়াল টু এল, এটা ইকুয়েশন নাম্বার 1। তো এটা যদি এখানে পুট করি কি দাঁড়াবে না, এই x2 প্লাস x1 এর জায়গায় এল চলে আসবে, তাহলে WL/2t ইন্টু x2 মাইনাস x1।
তো এখান থেকে এগুলো কী হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে আমার এইচ ইকুয়াল টু, তো এখান থেকে ফাইনালি আমি কি লিখতে পারি যে x2 মাইনাস x1 এটা ইজ ইকুয়াল টু কত হবে 2TH/WL 2TH/WL। এটা কি করলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2 এখানে কি আছে x2 প্লাস x2 আর x1 আর x2 মাইনাস x1, এই দুটোকে যদি সলভ করি আমি ফাইনালি কি পাবো, বাই সলভিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 আমরা কি পাবো x1 ইকুয়াল টু কী পাবো আমরা, না এই x1 এর ভ্যালুটা কত পাবো না L/2 মাইনাস TH/WL, আর x2 ইজ ইকুয়াল টু পাবো L/2 প্লাস TH/WL। এটা নর্মাল সলভ যেভাবে করতে হয় সেভাবে সলভ করলে আমরা ফাইনালি এই দুটো x1 আর x2 ভ্যালু পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এইচের ভ্যালু পেয়ে যেতে পারবো এই দুটো বিয়োগ করলে। এখান থেকে x1 x2 যদি পেয়ে যাই, তো ডিস্টেন্স যদি পেয়ে যাই সেখান থেকে আমরা স্যাগও ক্যালকুলেট করতে পারবো। তো ডাইরেক্ট আমরা এই হাইটটা আমরা জানি আগে থেকে, ডাব্লিউ জানি, এল জানি, টি জানি, সেখান থেকে x1 x2 পাবো, x1 x2 পেলে সেখান থেকে s1 s2 পাবো, s1 s2 পেলে সেখান থেকে আমি এই স্যাগ বা বাকি সব কিছু আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তো এটা এই প্রবলেমটা কিসের উপরে হলো না দুটো আলাদা আলাদা হাইটে যদি আমার টাওয়ার থাকে। বোঝা গেছে? এই দুটো সলিউশন যে গেল আমার, এই দুটো সলিউশন কি নর্মাল কন্ডিশনে, যেখানে আমার কি ডাব্লিউ ইকুয়াল টু কি ধরেছি আমরা, না ডাব্লিউ ইকুয়াল টু ধরেছি ওয়েট অফ ওয়্যার পার ইউনিট। পার ইউনিটে ওয়েটটা কত হয়, কিন্তু ওয়েট কি সবসময় সেম থাকবে, বা আমার ওয়েটটা কীরকম সবসময় নিচের দিকে এইভাবে এঁকেছিলাম, তো এটা সবসময় এইভাবে নিচের দিকে ডাব্লিউ কাজ করবে না। প্রথম কথা ওয়েট আরেকটা কারণে বাড়তে পারে, যেখানে বরফ পড়ে যেসব জায়গায় সেখানে কি হয়, বিশেষ করে যদি ইউরোপের কান্ট্রিতে যাই বা ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়ার দিকে যদি যাই সেখানে কি হয় উইন্টার টাইমে স্নোফল হয়। আর যেগুলো আমাদের হাইডিল প্ল্যান্ট রয়েছে ম্যাক্সিমাম কিছু হয় পাহাড়ি এলাকায় থাকে, তো হাইডিল প্ল্যান্ট থেকে যেসব টাওয়ারগুলো থ্রো দিয়ে যেভাবে আমি পাওয়ারটা যখন নিয়ে আসবো তখন তো সেকেন্ড কন্ডিশন হবে উঁচু নিচু একটা কন্ডিশন হলো। সেকেন্ড একটা জিনিস দাঁড়াবে কি তারের উপরে বরফের লেয়ার পড়ে যাওয়া, সেটার ওয়েট মোটেও নেগলেক্টেড নয়। আর ধুলো পড়ে গেলে ধুলোর ওয়েট নেগলেক্টেড, কিন্তু বরফ যদি পুরোটা কোটিং হয়ে যায় সেই বরফের একটা হিউজ ওয়েট রয়েছে। বুঝতে পেরেছি কি বলছি? তো সেই ওয়েটটাকে আমাকে কনসিডারেশনে নিতে হবে। তা সেটা ধরে নিচ্ছি ডাব্লিউ আই হচ্ছে কি ওয়েট অফ আইসের ওয়েট কত। তো আইসের ওয়েট কিসের উপর পাবো আমি, না ওয়েট পার ইউনিট ভলিউম, ওয়েট পার ইউনিট ভলিউম, বা এটাকে আবার ডেনসিটিও বলতে পারি। তাহলে ওয়েট পার ইউনিট ডাব্লিউআই হচ্ছে কি ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ, এটা হবে লেন্থ পার ইউনিট লেন্থ, মানে এক মিটার যদি ইউনিটটা মিটারে নিই এসআই সিস্টেমে, তাহলে 1 মিটারের ওয়েট আমার তারের ক্ষেত্রে ডাব্লিউ, আর আইসের ক্ষেত্রে কি হচ্ছে ডাব্লিউআই। তো সেখানে আমি ওয়েট কী করে বার করছি, না ওয়েট পার ইউনিট ভলিউম। তো পার ইউনিট ভলিউম মানে কি বললাম ডেনসিটি, তো ডেনসিটি ইন্টু কত পার ইউনিট ভলিউম বলেছি, তাহলে টোটাল ভলিউম অফ আইস পার ইউনিট লেন্থ। পার ইউনিট লেন্থের ক্ষেত্রে কতটা ভলিউম রয়েছে আমার আইসটার, তো সেক্ষেত্রে এটাকে পরবর্তী ক্ষেত্রে এভাবে লিখতে পারি, না ওয়েট পার ইউনিট ভলিউমটা কী বলতে হবে ডেনসিটি অফ আইস ইন্টু কী হবে না ভলিউম পার ইউনিট লেন্থ। তা ভলিউম কত হয়, না ভলিউমটা কীভাবে বার করব, না এদিকে যদি আমি দেখাই, আমি এটাকে এখানে দেখাচ্ছি। তো মনে করি এইটা একটা কন্ডাক্টার, এই ভিতরে এটা একটা কন্ডাক্টার, এর বাইরে কী হয়েছে এটা আইসের লেয়ার জমে গেছে। তো মাঝে এটা যদি কন্ডাক্টার হয় এর বাইরে কী হচ্ছে আইসের লেয়ার জমে গেছে, তাহলে এই কন্ডাক্টারটার ডায়ামিটার কত ধরছি আমি, এই যে ডায়ামিটারটা এটা কত ডি, আর এখানে ধরে নিচ্ছি আমার যে আইসটা জমেছে তার থিকনেস হচ্ছে টি, তো ডায়ামিটার ডি বাইরে থিকনেস হচ্ছে টি। তো এবার কী করতে এরিয়া ইন্টু লেন্থ, তাহলে তবে কী পাবো ভলিউম পাবো। তাহলে এই এরিয়াটা ইন্টু লেন্থটা কত ইউনিট লেন্থ বলেছি, মানে লেন্থের জায়গায় 1 আসবে,
আর কি হবে এরিয়া, তাহলে এরিয়া বার করবো। তাহলে আমরা কি পাই ডি স্কোয়ার বাই 4 এরিয়া জানি, তার টোটাল এরিয়াটা উপরে এরিয়াটা কত হচ্ছে না পাই ডি স্কোয়ার, টোটাল ডিটা কত না ডি প্লাস 2t। কারণ কি ডি মানে হচ্ছে মাঝখানের ডিস্টেন্সের ডায়ামিটারটা, আর বাইরে এদিকে টি আর এদিকে টি, এটাও কি এটাও তো টি, একটা টি দুটো টি আর ডি, তা ডি প্লাস 2t পাই ডি স্কোয়ার মানে 8d স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে এই পুরো এরিয়াটা বেরোলো, মাইনাস কী হবে মাঝখানে যে কন্ডাক্টরের পোর্শনটা কী করতে হবে মাইনাস করতে হবে, কারণ বাইরে শুধু আইসটা, এই বাইরের সাদা অংশটা আমি বার করতে চাইছি। তাহলে কি টোটালটা মাইনাস মাঝখানেরটা, তা টোটালটা হলো পাই ডি স্কোয়ার মানে ডি প্লাস 2t ডি স্কোয়ার বাই 4, আর মাঝখানেরটা হবে পাই ডি স্কোয়ার বাই 4। বোঝা গেছে কি বলছি? তো এটাকে করলে কি হবে না ডেনসিটি অফ আইস ইন্টু পাই বাই 4 বাইরে চলে গেল, পাই বাই 4 বাইরে চলে গেলে কি হবে আমার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার প্লাস 4dt প্লাস টি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হলো। তা এটাকে কী হবে এরপরে কী হবে না ইন্টু পাই বাই 4 এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার কাটা গেল, তা এখান থেকে টি বাইরে কমন চলে আসবে। তো এখানে একটা ভুল হয়েছে, এটা কী হবে 2t ছিল তাহলে 4t স্কোয়ার হবে, এটা কী হবে 4t স্কোয়ার, তাহলে 4 আর টি বাইরে কমন চলে আসবে, তাহলে 4t বাইরে কমন চলে এলো, কমন চলে এলে কী থাকবে ডি পড়ে থাকবে আর টি পড়ে থাকবে। তো এটা হবে কি ডেনসিটি অফ আইস ইন্টু 4 কাটা গেল না পাই টি ইন্টু ডি প্লাস টি। তাহলে এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা কি ডাব্লিউ আইয়ের ভ্যালু বের করতে পারবো। বোঝা গেছে? এবার নেক্সট যেটা হচ্ছে, তো একটা ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম আইস, নেক্সট একটা ফ্যাক্টর কি হয় উইন্ড। খুব জোরে যদি হাওয়া দেয় সেটাও কি করে ওয়েটের উপরে এফেক্ট ফেলে, তো সেটা কীভাবে ফেলে একটু পরে দেখছি। তো প্রথম কি ওয়েটটা কীরকম ওর মধ্যে ওয়েট কাজ করবে বা ওর মধ্যে কী ফোর্স আসবে না, সেটাকে কী হচ্ছে ডাব্লিউ দিয়ে ধরছি আমরা যে উইন্ড ফোর্স। তা উইন্ড ফোর্স ইকুয়াল কী হবে উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া। কারণ কি উইন্ড প্রেসার কি এরিয়ার উপরে আছে, ভলিউমের সাথে উইন্ড প্রেসারের কোনো সম্পর্ক নেই। মানে যখন আমি এভাবে হাত রাখি যদি এদিক থেকে হাওয়া দেয়, আমার হাতটা তালুটা কত বড় তার উপর ডিপেন্ড করছে, হাতটার ভিতরে ডেপথ কতটা বা হাতে কতটা মাংস আছে তার উপর কোনো ডিপেন্ড করবে না। তো উইন্ড প্রেসার কিসের উপর ডিপেন্ড করে না এরিয়ার উপরে, না উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া ইন্টু কী হবে এরিয়া। এই এরিয়াটা কতটা এরিয়ার উপরে আমার উইন্ড প্রেসারটা আসছে, সেই এরিয়াটা কীভাবে হবে না আমার যদি এটা তার এইভাবে হয় আর এর উপরে যদি আইসও থাকে, দুটো যদি একসাথে কনসিডার করি, তাহলে এই ডায়ামিটারটা যদি কি হয় এই ডায়ামিটারটা ডি হয়, আর এখানে যদি কি হয় টি হয়, আর এটাও কি হয় যদি টি হয়, তাহলে টোটাল ডায়ামিটার কত হবে না ডি প্লাস 2t। একটু আগেই দেখেছি ডি প্লাস 2t। আর হাওয়া যখন দেবে হাওয়াটা কীরকম হয় জেনারেলি না টাওয়ারের এই যদি একটা টাওয়ার থাকে, এই একটা যদি টাওয়ার থাকে এইভাবে তারটা আমার ঝোলানো থাকে, তো হাওয়াটা এই দিক থেকে দিলে কিন্তু ওর উপর কোনো এফেক্ট পড়বে না, এই দিকে যদি হাওয়া ফ্লো হয় কারণ ওটা তারটা কেটে বেরিয়ে যাবে। কিন্তু এইভাবে যদি হাওয়া যায় এইভাবে এই দিক থেকে ভার্টিক্যাল এইভাবে যদি হাওয়া যায় তখন কি করবে ওর মধ্যেও এফেক্ট করবে। তো ওটা কি হচ্ছে আমার তারটা সাইড থেকে দিচ্ছে, মানে কোন দিক থেকে না এইভাবে এই সাইড থেকে আমার হাওয়াটা এফেক্ট করবে। তো কার উপরে কতটা ম্যাক্সিমাম এরিয়ার উপর থাকবে না এই যে মাঝখানে যে ক্রস সেকশনের যতটা লেন্থ সেইটার উপরে ডিপেন্ড করছে। বুঝতে পেরেছি? তাহলে এইটাই হচ্ছে ওর, তাহলে কি এই ডায়ামিটারটাই ওর এরিয়া হিসাবে কাজ করবে, কারণ ইউনিট লেন্থ নিয়ে নিয়েছি, লেন্থ যদি বেশি হতো তাহলে এর সাথে ইন্টু এল গুণ করে দিতাম। ঠিক আছে, তার টোটাল এরিয়া কত হতো না ডি প্লাস 2t ইন্টু এল হতো, কিন্তু এখানে লেন্থটা যদি করে দিচ্ছি এরিয়া পার ইউনিট লেন্থ, একটা ইউনিট লেন্থের জন্য এরিয়া, তাহলে এখান থেকে বলতে পারি উইন্ড প্রেসার ইন্টু ডি প্লাস 2t, উইন্ড প্রেসার ইন্টু ডি প্লাস 2t। তাই এইভাবে আমরা কী করতে পারি এখান থেকে এভাবে কী বার করতে পারি ডাব্লিউ বের করতে পারি। এবার অ্যাকচুয়ালি কী ঘটছে না আমার যে ওয়েটটা ছিল ওয়েটটা কি কোন দিকে কাজ করে না এই নিচের দিকে নর্মাল তারের ওয়েট ডাব্লিউ, আইসটা কী করবে ওয়েট হিসেবেই কাজ করবে, তাহলে সেটা নিচের দিকে কাজ করবে না ডাব্লিউ আই, তাহলে ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই কী হবে ভার্টিক্যালি কাজ করবে। আর এই হাওয়াটা কোন দিকে কাজ করছে হরাইজেন্টালি কাজ করছে, তাহলে এই হাওয়াটা কোন দিকে যাবে এই দিকে, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এর রেজাল্টেন্ট যে ফোর্সটা দাঁড়াবে সেটা কী করবো ডাব্লিউ টি দিয়ে লিখবো, এটা হচ্ছে ডাব্লিউ টি যে টেনজেন্সিয়াল বা রেজাল্টেন্ট যে ফাইনাল আমার ওয়েটটা দাঁড়াচ্ছে। তো এখন যদি আমি ইকুয়েশান লিখি এই দুটোকে কনসিডার করে তাহলে স্যাগ ইকুয়াল টু কী হবে ডাব্লিউ
জায়গায় হবে ডাব্লিউ টি এল স্কোয়ার বাই 8t। এস ইকুয়াল টু কী হবে ডাব্লিউ টি এল স্কোয়ার বাই 8t, মানে নর্মাল ডাব্লিউর জায়গায় এখন কি 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 চেঞ্জ হবে ডাব্লিউ টি। তো এই স্যাকটাকে আমরা কি বলি স্ল্যান্ট স্যাক। তাহলে এখানে এসটা হচ্ছে কি, এটাকে হচ্ছে বলা স্ল্যান্ট। তাহলে কোনো জায়গায় স্ল্যান্ট স্যাক লেখা থাকলে আমাকে বুঝতে হবে কি যে ওটা অন্য টেনজেন্সিয়াল বরাবর কাজ করছে, মানে ওখানে ডাব্লিউর ভ্যালুটা টেনজেন্সিয়ালি ধরা হয়েছে বা রেজাল্টেন্ট ধরা হয়েছে, যেখানে ডাব্লিউ টি ইজ ইকুয়াল টু কত হবে এই দুটোর রেজাল্টেন্ট কী করে বার করি, রুট ওভার অফ ডাব্লিউ প্লাস ডাব্লিউ আইর হোল স্কোয়ার প্লাস ডাব্লিউর হোল স্কোয়ার, এভাবে রেজাল্টেন্ট বের করি। যেখান থেকে ডাব্লিউ টি ভ্যালু এখানে বসালে আমি কী পাবো স্ল্যান্ট স্যাক পাবো। তা স্ল্যান্ট স্যাকটা কিছু এই দিকে কাজ করছে, তার অ্যাকচুয়াল ভার্টিক্যাল স্যাক কত হবে, যদি স্ল্যান্ট স্যাক এস হয় তাহলে ভার্টিক্যাল স্যাক কী হবে, যদি এটা থিটা হয় অ্যাঙ্গেলটা কী হয় থিটা হয়, সেই থিটাটা কী হবে এই পোর্শনটা এই দিকটা কি বেস, তাহলে কী হবে ভার্টিক্যাল কী হবে না কস থিটার ফাংশন আছে, ভার্টিক্যাল স্যাক ইকুয়াল হবে অ্যাকচুয়াল স্যাক এস কস থিটা, এস কস থিটা। বুঝতে পেরেছি? সেখানে থিটার ভ্যালুটা কী করে বের করবো না থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স অফ আমার কি লম্ব বাই ভূমি, লম্বটা কোনটা এইটা না ডাব্লিউ বাই ভূমি ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই, তা এইভাবে আমরা কি করতে পারি থিটা বের করতে পারি, সেই থিটা থেকে কস থিটা বের করে এসের ভ্যালু এখান থেকে বের করলে আমার কী হবে অ্যাকচুয়াল ভার্টিক্যাল সেক কত হবে এখান থেকে আমি পাবো। তো এইভাবে আমরা উইন্ড প্রেসার আর কি হচ্ছে না আইসের যে এফেক্টটা রয়েছে সেই দুটো কম্বাইন এফেক্টের ফলে যে সেকটা হয় সেটা ক্যালকুলেট করতে শিখলাম। তো মোটামুটি আমাদের যে ধরনের জিনিসগুলো দরকার হয় সেগুলো আমরা শিখলাম। শুধু একটা ছোট্ট আমরা জিনিস ছেড়ে এলাম, সেটা কি জিনিস যে আমরা যে মেথডে যে ক্যালকুলেশনটা করলাম এটা একটা সিম্পল মেথড, যেখানে অ্যাপ্রক্সিমেশন কি ধরে নিয়েছি আমাদের স্যাগের ক্ষেত্রে না স্যাগের ক্ষেত্রে এইভাবে ধরে আমি কি করলাম এটাকে এইভাবে ধরে এখান থেকে একটা ছোটো স্ট্রেট লাইন ধরে অ্যাপ্রক্সিমেশন ধরতে এই পুরো ক্যালকুলেশনটা আমার সাকসেসফুল হয়েছে। তো এখানে যে আমি তারটা যেইভাবে ঝোলানো আছে এই তারটা তো স্ট্রেট লাইন নয়, এটা একটা স্ট্রেট লাইন নয়, তো আমরা যেটা করছি এটা এক্সাক্ট ইকুয়েশন নয়, এই কোনোটাই এক্সাক্ট ইকুয়েশন নয়, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড ইকুয়েশন। কিন্তু এক্সাক্ট ইকুয়েশন আমাদেরকে মনে রাখতেও অসুবিধা, ওটা জেনারেলি কম ইউজও হয়, খুব ডিফিকাল্ট প্রবলেমের ক্ষেত্রে ওটা ইউজ করা হয় জেনারেলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই যে সিম্পল যে ইকুয়েশনগুলো লিখলাম এটা দিয়ে আমাদের কাজ চলে যায়। তো এই যে শেপটা রয়েছে এই শেপটাকে কী বলা হয় ক্যাটেনারি শেপ। অনেক সময় পরীক্ষায় আসে যে স্যাগের ক্ষেত্রে তারটা কোন শেপে থাকে ওটাকে বলা হয় ক্যাটেনারি শেপ, মনে থাকবে। আর যেহেতু এই যে শেপটা আমি নিয়েছি এই শেপটা ম্যাথামেটিক্যালি একটা হাইপারবোলিক শেপও, এক ধরনের হাইপারবোলা পড়েছে সবাই, প্যারাবোলা হাইপারবোলা, তো হাইপারবোলা তো অ্যাকচুয়াল যদি এখানে আমি এক্সাক্ট বের করতে চাই অ্যাপ্রক্সিমেট না বের করে স্যাকে যদি অ্যাপ্রক্সিমেটের জায়গায় এক্সাক্ট বের করতে চাই তখন কী হবে যে ইকুয়েশনগুলো আসবে সেগুলো সব কী হবে হাইপারবোলিক ইকুয়েশন হবে, মানে কস এইচ সাইন এইচ হাইপারবোলিক ইকুয়েশান দিয়ে আমাদের করতে হবে, এবং সেটা আমরা যে ধরনের এক্সামের প্রিপারেশান নিচ্ছি তার জন্য একদমই ইম্পর্ট্যান্ট নয়। তো সেটা পড়ে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। কারো যদি খুব ইন্টারেস্ট থাকে সময়ও খুব বেশি থাকে সে যে কোনো বই থেকে পড়তে পারে, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে ওই ইকুয়েশানটা সলভটা দেখানো রয়েছে যে হাইপারবোলিক ইকুয়েশান দিয়ে কীভাবে আমরা সলভ করব। বোঝা গেছে? তো আজ এই পর্যন্ত।